আজকে আমরা পড়ব পিএন জাংশন ডায়োডের বায়াসিং সম্পর্কে। যে অ্যাকচুয়ালি পিএন জাংশন ডায়োডের বায়াসিং হয় দুই প্রকার, একটা বলে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, একটাকে আমরা বলি রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। এই যে বায়াস, এই বায়াস ওয়ার্ডের মিনিং কি বোঝায়? কোনো একটা পিএন জাংশন ডায়োডের দুই প্রান্তে যদি একটা এক্সটার্নাল ব্যাটারি সোর্স যুক্ত করে দাও তাহলেই বোঝায় যে তুমি বায়াস প্রয়োগ করেছো। তাহলে বায়াস বলতে কি বোঝায়? কোনো একটা পিএন জাংশন ডায়োডের দুই প্রান্তে এক্সটার্নাল ব্যাটারি সোর্স যুক্ত করা মানেই তুমি বায়াস প্রয়োগ করেছো, এবং তুমি সেই ব্যাটারিকে কিভাবে যুক্ত করেছো তার উপর ভিত্তি করে আমরা বায়াসকে দু ভাগে ভাগ করি। একটা হচ্ছে সম্মুখ বায়াস, একটা হচ্ছে বিপরীত বায়াস। এবং এই পিএন জাংশন ডায়োড কি বা আমরা একে কিভাবে তৈরি করি সে সম্পর্কে তোমাদের ধারণা আছে। কেন তোমাদের আমি বিগত ক্লাসে আমি বলেছি যে আমরা পিএন জাংশন ডায়োডকে আমরা কী করে তৈরি করি এবং ওর মধ্যে কি কি ঘটনা ঘটে, ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট, নিঃশেষিত অঞ্চল, ওর মধ্যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এই সম্পর্কে আমরা কিন্তু বলেছি। এবং আমি আশা করছি তোমরা বিগত ক্লাসগুলো দেখার পর এই ক্লাসটি দেখছো, কেন বিগত ক্লাস না দেখলে এই ক্লাসের আসল কনসেপ্ট তোমরা ভালো করে বুঝতে পারবে না। সেই জন্য বিগত ক্লাসগুলো দেখার পর এই ক্লাস দেখো, তাহলে টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং বিগত ক্লাসের ভিডিও লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই জন্য বলছি যে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ক্লাসটি দেখো তাহলে এই বায়াসিং সম্পর্কে টোটাল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার যে মেন জায়গাতে আসি, যে তোমরা জানো যে এই পিএন জাংশন ডায়োড কি। এই পিএন জাংশন ডায়োডের এক সাইডে হয় পি সাইড, একদিকে হয় এন সাইড। পি সাইড মানে এখানে হোলসের সংখ্যা অনেক বেশি, মানে পি সাইডে হোলস হচ্ছে সংখ্যা গুরুবাহক, এবং এন সাইডে ইলেকট্রন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি। তাহলে এন সাইডে আমাদের ইলেকট্রন হচ্ছে সংখ্যা গুরুবাহক, এবং এই মাঝখানে কোনো আদান বাহক থাকে না। এখানে সৃষ্টি হয় নিঃশেষিত অঞ্চল, এবং এটা হয় প্লাস, এটা হয় মাইনাস। তার মানে এর মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড কাজ করে, সেটা এই বরাবর, তাই তো? এখানে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড কাজ করে, এটা হচ্ছে ই ইন্টারনাল, এটা ইন্টারনাল ফিল্ড কাজ করে এই বরাবর। এবং এরকম গঠন হওয়ার কারণ তোমরা অলরেডি জানো। এবং এই পিতে যে এই সাইডে কিছু সংখ্যা লঘু বাহক হিসাবে কিছু ফ্রি ইলেকট্রন থাকে, আর এন সাইডে কিছু সংখ্যা লঘু বাহক হিসাবে কিছু হোলস থাকে। এবার এর সঙ্গে আমরা একটা এক্সটার্নাল ব্যাটারি অ্যাড করব। এই এক্সটার্নাল ব্যাটারি অ্যাড করা মানে আমি কিন্তু অলরেডি বায়াস করে দিয়েছি। তাহলে এটা কেমন হয়েছে বায়াসিং? আমি বললাম যে আমরা ওই এক্সটার্নাল সোর্সকে কিভাবে যুক্ত করছি সেই হিসাবে আমরা বায়াসিংকে দুভাগে ভাগ করি। এক্ষেত্রে যে এই পি সাইডের সঙ্গে ব্যাটারির আছে প্লাস প্রান্ত, এবং যে এন সাইড এর সঙ্গে আছে ব্যাটারির মাইনাস প্রান্ত। তাহলে একেই আমরা বলি যে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস। একে বলি হচ্ছে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস। মানে অ্যাকচুয়ালি তোমরা ফরওয়ার্ড বায়াসকে এভাবেও মনে রাখতে পারো যে পি মানে কি পজিটিভ সাইডের সঙ্গে ব্যাটারির প্লাস প্রান্ত, এবং এন সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত অ্যাড করা বলতেই বোঝায় যে সম্মুখ বায়াস প্রয়োগ করা। এটাকে একটা সময় চওড়া করি তাহলে বুঝতে পারবে। এই মাঝখানে সৃষ্টি হয় নিঃশেষিত অঞ্চল। কেন সৃষ্টি হয়, কেন ইন্টারনাল ফিল্ড, আমি এটাও অলরেডি বলেছি এর আগের ক্লাসগুলোতে। সেই জন্য আগের ক্লাস দেখে এটা দেখবে, তাহলে সুবিধা হবে। এবার দেখো, যখন আমি ব্যাটারি যোগ করলাম তাহলে এখানে কি করলাম? সম্মুখ বায়াস কি বললাম? এই পি সাইডের সঙ্গে ব্যাটারি প্লাস এবং এন সাইডের সঙ্গে ব্যাটারি মাইনাস, মানে পি ফর
পজিটিভ, ব্যাটারি পজিটিভ, এন ফর নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ, মানেই আমি এখানে সম্মুখ বায়াস প্রয়োগ করেছি। এবার এই সম্মুখ বায়াস প্রয়োগ করলে এবার ওর মধ্যে কি ঘটনা ঘটবে দেখো। এদিকে কি আছে, এটা এন সাইড, ব্যাটারি মাইনাস, তাহলে এখানে আছে প্রচুর প্রচুর কি আছে, ফ্রি ইলেকট্রন, আর এখানে আছে হোলস। এই হোলস বলতে কি বোঝায়, প্লাস ই, তাই তো হোলস বলতে বোঝায় প্লাস ই। ঠিক তেমন এই যে যেহেতু এই এনের সঙ্গে ব্যাটারির মাইনাস প্রান্ত যুক্ত করা আছে, ফলে এই মাইনাস প্রান্ত কি করবে, এই এন সাইডের যে ফ্রি ইলেকট্রন ওকেও বিকশিত করবে, ফলে ইলেকট্রনকে এই যে এই মাইনাস প্রান্ত ইলেকট্রনকে করবে বিকশিত। আর এই যে প্লাস প্রান্ত, এই প্লাস প্রান্ত এবার ওই এবার ইলেকট্রনকে টানবে। এবার দেখো অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনাই আমি বলবো, তোমাকে শুধুমাত্র মনে রাখতে হবে কি কি ঘটনা ঘটছে। এখানে কিন্তু একটা শুধু ঘটনা ঘটছে না, অনেকগুলো ঘটনা ঘটছে একসঙ্গে, এবং এই সব ঘটনা যদি জানো তাহলে কিন্তু এর আসল কনসেপ্ট তোমাদের সামনে ক্লিয়ার হবে। সেই জন্য দেখো কি কি ঘটছে অ্যাকচুয়ালি, যে এটা মাইনাস প্রান্ত এই ইলেকট্রনকে বিকশিত করবে, এই প্লাস প্রান্ত কী করবে, এই হোলসকে করবে বিকশিত, বাট ইলেকট্রনকে টানবে, এটা একটা ঘটনা। আবার দেখো, আবার যেহেতু এটা কি, এটা প্লাস, তাহলে প্লাস মানে কি, এটা প্লাস, তাহলে প্লাস মানে এখানে অলরেডি ঘাটতি আছে, তাই তো, এটা প্লাস মানে কি এখানে ঘাটতি আছে, এখানেও ঘাটতি আছে, এবং এখানেও ঘাটতি আছে। এটা মাইনাস, তাহলে এই সাইডটা মাইনাস মানে কি, তাহলে এখানে এক্সট্রা আছে ইলেকট্রন, এখানেও এক্সট্রা আছে ইলেকট্রন, এখানেও এক্সট্রা আছে ইলেকট্রন, তাই তো। এটা প্লাস মানে এখানে ঘাটতি আছে, এটা মাইনাস মানে এখানে এক্সট্রা আছে, এটা একটা জিনিস তোমরা জানো। এবং যখনই মাইনাস প্রান্ত যুক্ত করেছি, তাহলে এই মাইনাস প্রান্ত এই ইলেকট্রনকে ধাক্কা মারবে, তাহলে ইলেকট্রনকে ধাক্কা মারবে, তাহলে কি এই সাইড থেকে ইলেকট্রন ধাক্কা খাবে আর এই ইলেকট্রনকে টানবে। তাহলে এখানে তো ঘাটতি ছিল, এখানে ঘাটতি ছিল, তাহলে ঘাটতি মানে কি ইলেকট্রন কম ছিল। এবার যখনই এই ইলেকট্রন এখানে আসবে, আবার এই ইলেকট্রন এখানে আসবে, আবার এই ইলেকট্রন এখানে আসবে, তাহলে ইলেকট্রন ফ্লো করবে, মানে এই ইলেকট্রন ফ্লো করবে এই বরাবর। তার মানে এখানে তো প্লাস মানে কি এখানে ঘাটতি ছিল, এবার এই মাইনাস প্রান্ত যখনই এই ইলেকট্রনকে ধাক্কা মারলো, তাহলে কি ধাক্কা মারার জন্য এই প্লাসগুলো কি ঘাটতি পূরণ করলো। যদি ঘাটতি পূরণ করে দেয় তাহলে এর আর কোনো ঘাটতি থাকছে না, তাহলে এখানে মাইনাসটা থাকবে না। এবার এখানে কি আছে, এখানে তো ফ্রি আছে ইলেকট্রন, এখানে মাইনাস প্রান্ত মানে এখানে ফ্রি ইলেকট্রন, মানে এখানে ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে এ কী করবে, এই প্লাস প্রান্ত ইলেকট্রনকে টানবে, তাহলে ইলেকট্রনকে টানার জন্য তাহলে এখানে আর কোনো এক্সট্রা ইলেকট্রন থাকবে না, তাহলে এই যে মাইনাস প্রান্ত এটাও গায়েব হয়ে যাবে। তার মানে যে এ আসছে এদিকে ইলেকট্রন, এবার এই প্লাস প্রান্ত এই ইলেকট্রনকে টানছে, তার মানে কি সব যত ইলেকট্রন সব ইলেকট্রন ফ্লো করছে কোন দিকে, এই বরাবর, তাহলে এই বরাবর কাজ করছে ইলেকট্রন ফ্লো। তাহলে ইলেকট্রন যদি ফ্লো এই বরাবর হয়, তার মানে ইলেকট্রন ফ্লো যেদিকে হয় ঠিক তার বিপরীত দিকে কে কাজ করে, আমাদের কনভেনশনাল কারেন্ট। তাহলে এই মাইনাস প্রান্ত এই ইলেকট্রনকে ধাক্কা মারছে, ফলে এখানকার প্লাস চার্জগুলো ইলেকট্রন পেয়ে প্লাস চার্জ গায়েব হয়ে যাচ্ছে, এবং এখানকার যে মাইনাস চার্জ এরাও কি এই যে এই প্লাস তো ইলেকট্রনকে টানছে, ফলে এই মাইনাসগুলো গায়েব হয়ে যাচ্ছে। তার মানে তাহলে এবার যখনই আমি এক্সটার্নাল ফিল্ড বা একটা এক্সটার্নাল যখন ফিল্ড বা সোর্স যখন অ্যাপ্লাই করব, তখন কি দেখব এই ইন্টারনাল ফিল্ড গায়েব হয়ে যাচ্ছে। এবং তার কারণ আমি পরে আবারও বলছি, যে তুমি আগে এটা বুঝে নাও যে এই মাইনাস প্রান্ত কী করবে, ইলেকট্রনকে ধাক্কা মারবে, ফলে এখানে যে প্লাস চার্জগুলো ইলেকট্রন নিয়ে প্লাস চার্জ আউট হয়ে গেল। আবার এখানে ছিল এক্সট্রা ইলেকট্রন, এ প্লাসকে সেই ইলেকট্রনকে টানার জন্য এই মাইনাসও কি হয়ে গেল গায়েব। তার মানে এই অঞ্চলে এই ইন্টারনাল ফিল্ড গায়েব হয়ে যাবে, আউট হয়ে যাবে। তার মানে এই ইলেকট্রন ফ্লো করছে এই বরাবর, তাই তো, ইলেকট্রন ফ্লো করছে এই বরাবর। তার ইলেকট্রন যেদিকে ফ্লো করে ঠিক তার বিপরীত দিকে কে কাজ করে, কনভেনশনাল কারেন্ট। তার মানে এই কনভেনশনাল কারেন্ট, তাহলে এই পিএন জাংশন ডায়োডে তাহলে কনভেনশনাল কারেন্ট কোন বরাবর কাজ করছে, এ পি থেকে এন দিকে করছে। এবং দেখো যে এখানে ইন্টারনাল ফিল্ডটা গায়েব হওয়ার কারণ বুঝতে পারলে, তার মানে ইন্টারনাল ফিল্ড গায়েব হয়ে গেল মানে তাহলে এর মাঝখানে যে নিঃশেষিত অঞ্চল ছিল, ওই নিঃশেষিত অঞ্চল
আবার গায়েব হয়ে গেল। তার মানে এই নিঃশেষিত অঞ্চল গায়েব হয়ে যাওয়ার জন্য এবার ইলেকট্রনিক ফ্লোটা বেড়ে যাবে। আগে কি ছিল? আগে ছিল কি, যখন ব্যাটারি অ্যাপ্লাই করিনি, সেই সময় এখানে একটা ইন্টারনাল ফিল্ড ছিল, তাই তো? ইন্টারনাল ফিল্ড মানে কি, এখানে ছিল মাইনাস, এখানে ছিল প্লাস। ফলে যখনই আমি ব্যাটারি অ্যাপ্লাই করিনি সেই সময় এই ইলেকট্রনগুলো কি এদিকে আসতে পারছিল না। কেন? এখানে কি একটা মাইনাস প্রান্ত সৃষ্টি হয়েছিল, ফলে এই ইলেকট্রন আসতে পারছিল না। কেন? এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের জন্য। এবার যখনই আমি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলাম তখনই কি এই মাইনাস ওকে ঠেলা মারছে, ফলে কি এই প্লাসগুলো ঘাটতি পূরণ করলো, আর এবার এর কি এক্সট্রা ইলেকট্রন ও টানলো, ফলে এরও প্লাস গায়েব, এরও মাইনাস গায়েব, ফলে কোনো ইন্টারনাল ফিল্ড নাই, মানে আর কোনো পোটেনশিয়াল, কোনো ব্যারিয়ার নাই, মানে কোনো নিঃশেষিত অঞ্চল আর থাকবে না। তাহলে এবার নিঃশেষিত অঞ্চল না থাকার জন্য ইলেকট্রন কি সহজেই মুভ করতে পারবে, তাহলে সহজে কি কারেন্ট ফ্লোটা বেড়ে যাবে। এবং এখানে এন মানে কি, প্রচুর ইলেকট্রনটা এখানে ডোপিং করা আছে, তাহলে প্রচুর কি ইলেকট্রন ফ্লো করার জন্য এখানে কারেন্টটা অত্যাধিক বেশি বেড়ে যাবে। তাহলে আপাতত তোমরা বুঝতে পারলে যে এই পিএন জাংশন ডায়োডের সঙ্গে যখনই আমরা সম্মুখ বায়াস অ্যাপ্লাই করব তখন এই মাঝখানের নিঃশেষিত অঞ্চলের মধ্যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হয়ে যাওয়ার জন্য এখানে কোনো বিভব প্রাচীর থাকবে না, তার মানে কোনো আর পোটেনশিয়াল ব্যারিয়ার থাকবে না, কোনো প্লাস মাইনাস কোনো ফিল্ড থাকবে না। তার মানে তখন পোটেনশিয়াল ব্যারিয়ার বলতে কিছুই নাই, তখন ইলেকট্রন খুব সহজেই পাস করতে পারবে। এছাড়াও তুমি আরেকভাবে বুঝতে পারবে, তার মানে এর মধ্যে ইন্টারনাল ফিল্ড এই বরাবর কাজ করছে, এবং আমরা এক্সটার্নাল ফিল্ড কি বরাবর অ্যাপ্লাই করেছি, এই বরাবর, এটা আমাদের ই এক্সটার্নাল। তাহলে দেখো এই ইন্টারনাল ফিল্ড এবং এক্সটার্নাল ফিল্ড কি পরস্পর অপোজিট, তাহলে অপোজিট হওয়ার জন্য এই ইন্টারনাল ফিল্ডকে তো এই এক্সটার্নাল ফিল্ড কী করবে, ক্যান্সেল করবে। তাহলে এখানে আর কোনো এক্সট্রা মানে ইন্টারনাল কোনো ফিল্ড থাকবে না, তার জন্য কোনো বিভব কোনো থাকবে না। ফলে এই লেয়ার বলতে কিছু থাকবে না, তখন লেয়ারটা কমে যাবে। এবার দেখো, এবার সিলিকনের ক্ষেত্রে যদি বলি, সিলিকনের ক্ষেত্রে এই পোটেনশিয়াল ব্যারিয়ারের মানটা কত হয়, 0.7 ভোল্ট, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এই পোটেনশিয়াল ব্যারিয়ার হয় কত, 0.3 ভোল্ট এটা হয়। তার মানে যে এর মধ্যে অলরেডি এই কেন ধরলাম যে আমি এখানে নিয়েছি সিলিকন ক্রিস্টাল, তাহলে সিলিকন ক্রিস্টাল নিলে এবার ওর মধ্যে কে কাজ করছে, এর মধ্যে 0.7 ভোল্ট একটা পোটেনশিয়াল ব্যারিয়ার কাজ করছে। এবার এই এক্সটার্নাল ফিল্ড হিসাবে যদি আমরা অ্যাপ্লাই করি 0.1 ভোল্ট, দেখো তাহলে কি ঘটবে, যে অ্যাকচুয়ালি 0.7 কাজ করছে এই বরাবর, আর 0.1 কাজ করছে এই বরাবর। তার মানে এই এক্সটার্নাল ফিল্ড এই ইন্টারনাল ফিল্ডকে তো অপোজ করবে, ক্যান্সেল করবে, কিন্তু এখানে ইন্টারনাল ফিল্ডের জন্য পোটেনশিয়াল কত, 0.7, আর আমি অ্যাপ্লাই কত করেছি, 0.1। তাহলে 0.1-এর জন্য এই ইলেকট্রন যেতে চেয়েও যেতে পারবে না। কেন? কারণ এখানে এই ফিল্ড কি করছে, এই ফিল্ড তো বলছে তুই যা, কিন্তু ওর মধ্যে ইন্টারনাল ফিল্ড কি বেশি, তাহলে ও যেতে চেয়েও যেতে পারবে না। এবার এখানে আমি ফিল করলাম 0.2, তবুও 0.2 করলেও কি ইন্টারনাল ফিল্ড বেশি, তবুও ইলেকট্রন পাস করতে পারছে না। কেন? পোটেনশিয়াল ব্যারিয়ার আছে। কিন্তু মন দিয়ে দেখো, এটা তো 0.7 ফিক্সড। এবার আমি এখানে এই এক্সটার্নাল ফিল্ডকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, 0.1, তারপর করলাম 0.2। এবার এখানে আমি যত এখানে এক্সটার্নাল ফিল্ডকে আমরা যত বাড়াবো, তার মানে যেহেতু এই এক্সটার্নাল ফিল্ড ইন্টারনাল ফিল্ডের বিপরীত দিকে আছে, সেই জন্য এখানে কি এই ইন্টারনাল ফিল্ড আস্তে আস্তে কমবে, তাই তো। 0.2 মানে কত, তাহলে হবে 0.5 এফেক্টিভ ফিল্ডটা। তাহলে যত এখানে আমি বাড়াবো আস্তে আস্তে কি দেখবো, এই ইন্টারনাল ফিল্ড আস্তে আস্তে কমছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে E = V/D। ই মানে কি V/D, আমরা এটা তো ফিক্সড,
ইন্টারনাল ফিল্ড এর ক্ষেত্রে ফিক্স 0.7 ভোল্ট সিলিকন ক্রিস্টালের ক্ষেত্রে। এবার আমি এখানে এই এক্সটার্নাল ফিল্ড আমার হাতে আছে, এবার একে আমি যত বাড়াবো আস্তে আস্তে, তার মানে কি এর মাঝখানে এই এফেক্টিভ কি ফিল্ড মানে এর ইন্টারনাল ফিল্ডকে ও বাধা দিচ্ছে, তাহলে এর ইন্টারনাল ফিল্ড আস্তে আস্তে কমবে, তাহলে ই কমছে, তাহলে ই কমছে মানে কি ই কমছে মানে ভিও কমছে আবার ডিও কমছে, তাই তো। ই কমা মানে কি ভি কমা, আবার ভি কমছে মানে কি এখানে ডিও কমছে, তার মানে কি এই যে পোটেনশিয়াল যে ব্যারিয়ার বা এই যে পোটেনশিয়াল ব্যারিয়ার কমছে, তার মানে ওদের মধ্যে যে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে 0.2 দিলাম, তবুও কি ইন্টারনাল ফিল্ড কমলো কিন্তু তবুও তবুও কি কমলো কিন্তু এর প্রভাবটা বেশি, ফলে তবুও পাস করতে পারলো না। এবার দিলাম কত 0.3, তবুও এটা বেশি, তবুও ইলেকট্রন পাস করলো না। তবুও ইলেকট্রন আসতে পারলো না। 0.4 তবুও আসলো না। 0.5 তবুও তো এটা বেশি, তবুও ইলেকট্রন পাস করতে পারলো না। এবার যখনই কি দেবো 0.6 তবুও তো এ বেশি, তবুও আসতে পারলো না। এবার যখনই এই এক্সটার্নাল ফিল্ড কি দেবো 0.7, যখনই একে 0.7 ভোল্ট দেবো, সেই সময় এই ইন্টারনাল ফিল্ড এবং এক্সটার্নাল ফিল্ড কি পরস্পর সমান এবং বিপরীত। তখন আমরা কি দেখবো, যখনই ওর ইন্টারনাল ফিল্ডের সমান আমরা এক্সটার্নাল ফিল্ড দেবো কিসে, সম্মুখ বায়াসে, মানে ইন্টারনাল ফিল্ডের অপোজিট দিকে যখনই দেবো, তখনই এর মধ্যে আর এই সব আর কোনো পোটেনশিয়াল ব্যারিয়ার থাকবে না, যেটা আমি আগের ঘটনা বললাম। তখন আর কোনো পোটেনশিয়াল ব্যারিয়ার থাকবে না, ওটাকে একদম কী হবে, একদম ওরা এক লাইনে চলে আসবে। তাহলে কোনো পোটেনশিয়াল ব্যারিয়ার নাই, সেই সময় এই ইলেকট্রনকে আর কেউ বাধা দিতে পারছে না। কেন, লব্ধি ফিল্ড কত শূন্য হয়ে গেছে, তার মানে এখানে আর কেউ আর বাধা দিতে পারছে না। তখন এই ইলেকট্রন সহজেই মুভ করতে পারবে। এবার 0.7 দিলাম, এবার যদি 0.8 দিই, যদি 0.9 দিই, যদি 1 দিই, 1 ভোল্ট, 2 ভোল্ট, 5 ভোল্ট, তাহলে কি দেখবো, তাহলে এখানে প্রচুর পরিমাণে বিভব ডিফারেন্স সৃষ্টি হয়েছে। তাহলে দেখবো যে এই দিককার ইলেকট্রন খুব সহজেই খুব দ্রুত পাস করতে পারছে। তাহলে ইলেকট্রন যত বেশি ফ্লো করতে পারবে তত বেশি আমরা কারেন্ট পেয়ে যাব। তাই তোমরা বুঝতে পারলে যে এই পিএন জাংশন ডায়োডের সঙ্গে যদি আমরা সম্মুখ বায়াস প্রয়োগ করি, তবে সেক্ষেত্রে ওর ইন্টারনাল ফিল্ড এবং এক্সটার্নাল ফিল্ড কি পরস্পর অপোজিট হয়। এবং যদি এক্সটার্নাল ফিল্ডের যে ভোল্টেজের মানকে যদি আমরা এই পোটেনশিয়াল ব্যারিয়ারের মানের থেকে যদি কম দিই, তাহলে ইলেকট্রন কিন্তু কোনো ফ্লো করছে না, তাহলে কোনো ফ্লো না করার জন্য কোনো কারেন্টও আমরা পাবো না। যখনই এই পোটেনশিয়াল ব্যারিয়ার যে ভোল্টেজ এর যখন সমান দেবো ভোল্টেজ, সেই সময় আর কোনো ফিল্ড থাকছে না, আর কোনো পোটেনশিয়াল কোনো ব্যারিয়ার থাকছে না, তার মানে ইলেকট্রন এবার কি সহজেই ফ্লো করা স্টার্ট করবে। এবং তারপর আমি এখানে যত ভোল্টেজ বাড়াবো এই ইন্টারনাল ফিল্ড থেকে, তত বেশি পরিমাণে ইলেকট্রন খুব সহজেই পাস করতে পারবে। কেন, আর কোনো বাধা নাই, খুব সহজেই ইলেকট্রন পাস করতে পারবে। যত দেবো ভোল্টেজ তত বেশি কি অ্যামাউন্টের ইলেকট্রন পাস করবে, তত দ্রুত পাস করবে, তত সময় কম লাগবে। আমরা কি জানি, আই মানে হচ্ছে Q/T, তাহলে যত দেব ভোল্টেজ তত কম সময়ে বেশি আদান পাস করতে পারবে, তাহলে তত বেশি আমাদের কনভেনশনাল কারেন্ট বাড়বে। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে যদি আমরা একটা গ্রাফ প্লট করি, তাহলে কি হবে, এখানে হচ্ছে VF, এখানে হচ্ছে IF। VF মানে কি, VF মানে হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজটা, আর IF মানে হচ্ছে ফরওয়ার্ড কারেন্টটা। দেখো, আমি যখন এখানে তো অলরেডি 0.7 ভোল্ট আছে, এবার আমি এখানে যখন কি দিলাম ফরওয়ার্ড ভোল্টেজ দিলাম 0 ভোল্টেজ, তখন কোনো কারেন্ট পাস করবে না তো। কেন, 0 ভোল্টেজ দেওয়া মানে কি আমি কোনো ব্যাটারি যুক্তই করিনি, তাহলে এখানে শুধু ইন্টারনাল ফিল্ড আছে, ফলে এ তো ওকে আসতেই দিবে না, তাহলে কোনো কারেন্ট নাই। এবার দিলাম কত 0.1, এটা দিলাম কত 0.1, তবুও তো ইন্টারনাল ফিল্ড বেশি, তবুও ইলেকট্রন মুভ করতে পারছে না, তাহলে কারেন্ট পাবো না। 0.2 দিলাম, আবার সেম কেস, তবুও ইন্টারনালটাই বেশি, তবুও তাহলে পাস করতে পারবে না কোনো ইলেকট্রন, তাহলে কারেন্ট 0। 0.3,
তবুও কারেন্ট 0, 0.4 তবুও কারেন্ট 0, 0.6 তবুও কারেন্ট 0, এই 0.7 দিলাম, যেই 7 দিলাম তখনই কি, তখনই হয়তো কারেন্ট যাওয়া কেবলই স্টার্ট করলো। এবং এটা কি হয়, এটা হয় হচ্ছে আমাদের মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ। এটা হয় কিসে, এটা কারেন্ট হয় মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ। যখন কি দিলাম 0.7 তখনই কি, তখনই কারেন্টটা যাওয়া স্টার্ট করলো, মানে কি কারেন্টটা বৃদ্ধি হওয়া স্টার্ট করলো। এবার যখন কি দেবো 0.8 কি দেখবো কারেন্ট 10 হয়ে গেছে, 0.9 কি দেখবো কারেন্ট হয়ে গেছে 20, যখন দেবো 1.0 কি দেখবো কারেন্ট হয়ে গেছে 35। তাহলে ভাবো, তাহলে দেখো যে এই 0.7 আমি যখনই অ্যাপ্লাই করব তখনই এই এক্সটার্নাল ফিল্ড এই ইন্টারনাল ফিল্ডের কি হলো অপোজিট। তাহলে এবারে মানে কোন একটা পিএন জাংশন ডায়োডের পোটেনশিয়াল ব্যারিয়ারের যা ভোল্টেজ, ওই সেম ভোল্টেজ যদি আমরা সম্মুখ বায়াসে অ্যাপ্লাই করি তাহলে ওই ভোল্টেজ এবং এই যেটা অ্যাপ্লাই করবো ওর ভোল্টেজ পরস্পর বিপরীত, তখনই পোটেনশিয়াল ব্যারিয়ার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে, তখনই আর কোনো বাধা থাকবে না, তখনই কারেন্ট একটা হিউজভাবে প্রবাহ যাওয়া স্টার্ট করবে। এবং তারপর যদি ভোল্টেজ বাড়ায় তাহলে কি দেখবো, কোনো তো বাধাই নাই, তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে তখন ইলেকট্রন খুব সহজে ফ্লো করছে, মানে কি সেই সময় হচ্ছে কারেন্টটা হিউজ পরিমাণে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এই ভিএফ এবং আইএফ এর আমরা পাই ডেটা। কেন, তোমাদের আমি এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ফিল্ড দিয়ে তো বললামই, আর প্লাস সবার প্রথমে বললাম যে এই যে ও যাবে, এ ধাক্কা মারবে, কেন যাবে না সব বললাম। তাহলে এবার যদি আমরা গ্রাফ প্লট করি, তাহলে গ্রাফ কি দেখবো, এদিকে কি হবে আইএফ মানে ফরওয়ার্ড কারেন্ট, এদিকে কি আছে আমাদের ফরওয়ার্ড ভোল্টেজটা। দেখো ব্যাক হয়ে গেল না, এরকম দেখো প্রথম কি হবে, ভোল্টেজ কত 0, কারেন্ট 0, ভোল্টেজ 0.1 তবুও কত কারেন্ট 0, 0.2 কারেন্ট 0, 0.3 কারেন্ট 0, 0.4 কারেন্ট 0, 0.5 কারেন্ট 0, 0.6 কারেন্ট 0, 0.7 জাস্ট উপরে উঠলো কেবল। তার মানে কি, তার মানে এর গ্রাফ হবে একদম এরকম। কেন, কারণ এই যে এই ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা আমাদের 0.7 ভোল্ট, এই 0.7 ভোল্টেজ দিলে কি ও কারেন্টটা গ্রোথ করা স্টার্ট করলো। এবার তারপর যদি অল্প পরিমাণে কি ভোল্টেজ বাড়ালেও কি হবে, কারেন্টটা হু করে বাড়বে, মানে অত্যাধিক বাড়বে, কারণ আর তো কোনো বাধা থাকছেই না। তার মানে এই পিএন জাংশন ডায়োডের সম্মুখ বায়াসের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের গ্রাফ হয় এরকম। এই 0.7 ভোল্টের আগে আমি যতই ভোল্টেজ দিই না কেন ওর আগে কারেন্ট আমরা পাবো না। তাহলে এই 0.7 ভোল্টেজ পার করা মানে কারেন্টটা হু করে বাড়ে, কারণ আর কোনো পোটেনশিয়াল কোনো বাধা বা কোনো বিভব প্রাচীর থাকছে না। সেই জন্য এই 0.7 ভোল্টকে আমরা কি বলি, কাট ইন ভোল্টেজ বা আমরা কি বলি নি ভোল্টেজ। তাহলে কাট ইন ভোল্টেজ মানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই বিভব প্রাচীরকেও কাট করতে পারছে, সেই ভোল্টেজ আমরা কি বলি নি ভোল্টেজ। তাহলে ভাবো, তাহলে হচ্ছে বা কাট ইন ভোল্টেজ। তাহলে 0.7 ভোল্ট অ্যাপ্লাই করলেই ও কিন্তু কাট ইন ভোল্টেজে পৌঁছে যায়, মানে এই ভোল্টেজ একে কাট করে দিয়েছে, ফলে কি সহজে কারেন্ট ফ্লো করতে পারছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই কাট ইন ভোল্টেজ কি, মানে এই পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে সম্মুখ বায়াস অ্যাপ্লাই করে, মানে সম্মুখ বায়াসের ক্ষেত্রে যে এক্সটার্নাল বিভব অ্যাপ্লাই করলে প্রবাহ দ্রুত হারে বাড়তে শুরু করে, তাহলে সেই ভোল্টেজ আমরা কি বলবো কাট ইন ভোল্টেজ বা নি ভোল্টেজ। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে এই পিএন জাংশন ডায়োডে যদি আমরা সম্মুখ বায়াস অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কি ঘটে, তাই তো। তোমাকে শুধু মেন জিনিস তোমাকে মনে রাখতে হবে, সম্মুখ বায়াস অ্যাপ্লাই করলে তার ইন্টারনাল ফিল্ড এবং এক্সটার্নাল ফিল্ড কি পরস্পর অপোজিট। সেই জন্য আমরা এখানে যত ফিল্ড অ্যাপ্লাই করব, মানে যত এখানে বিভব অ্যাপ্লাই করব, তত এই মাঝখানের ইন্টারনাল ফিল্ডের লব্ধি আস্তে আস্তে কমবে এবং একসময় ওই কাট ইন ভোল্টেজে পৌঁছে গেলে আর কোনো ফিল্ড থাকবে না। তার মানে
কোনো বিভব প্রাচীর থাকবে না, তখন তখন কারেন্টটা হিউজ পরিমাণ ফ্লো করা স্টার্ট করে দিবে এবং তারপর তো ভোল্টেজ বাড়ালে কারেন্ট হু করে বাড়বে। এই যে এগুলা তোমরা পাও হচ্ছে ডেটা। আর অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 12-এ কিন্তু এই পিএন জাংশন ডায়োডের তোমাদের প্র্যাকটিক্যালি আছে, তোমরা সহজেই তোমরা কিন্তু নিজেরা হাতে দেখতে পারবে যে 0.1-এ 0 ভোল্ট, 0.1-এও জিরো ভোল্টে জিরো কারেন্ট, 0.1-এও জিরো কারেন্ট, 0.2-এও জিরো কারেন্ট। কেন? আরে 0 থেকে তো 0.6 ভোল্টেজ বাড়ালাম, তবুও কারেন্ট বাড়িনি, জিরো। কেন জিরো? তোমরা সহজেই বুঝতে পারলে। তাহলে তোমরা এবার দেখো তো ওহমের সূত্রে তোমরা আইভি গ্রাফ কি পেয়েছো? ওহমের সূত্রে তোমরা আইভি গ্রাফ কি পেয়েছো? একদম মূল বিন্দুগামী সরল রেখা। কিন্তু এই সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে তোমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই আইএফ এবং ভি মানে আইভি গ্রাফ তোমরা কি পেলে হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ পেলে, একটা সূচকীয় গ্রাফ পেলে। অ্যাকচুয়ালি তাই তোমরা বুঝতে পারলে যে এই সম্মুখ বায়াসের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি এই পিএন জাংশন ডায়োড কিন্তু কখনোই ওহমের সূত্রকে মানে না। কেন? ওহমের সূত্র গ্রাফ কেমন হয়? মূল বিন্দুগামী সরল রেখা। কিন্তু এই সম্মুখ বায়াসের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ গ্রাফ কিন্তু তার সরলরেখা হচ্ছে না। তার মানে ওহমের সূত্র খাটে না আমাদের পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে। এবং তোমরা জানো যে ওহমের সূত্রে কি হয়? তাপমাত্রা স্থির থাকে। আর এখানে আমরা কী করি? তাপমাত্রা বাড়ালে তত বন্ড ভাঙে, আর এখানে কি তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায়। তোমরা কি জানো যে ওহমের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট এবং রোধ কনস্ট্যান্ট। যত রোধ বাড়বে এখানে কারেন্টটা কমবে, কিন্তু এখানে উল্টা, এখানে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে না, এখানে রোধ কমে যায়, ফলে এখানে কারেন্টটা বাড়ে। সম্পূর্ণ উল্টা কেস এখানে। তাহলে বুঝতে পারলে এই সম্মুখ বায়াস সম্পর্কে, এবং সঙ্গে এই সম্মুখ বায়াসের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ গ্রাফ তোমাদের পরীক্ষায় খুব আসে, এবং সঙ্গে নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ কোনটা। ক্লিয়ার? এবার নেক্সট আমরা পড়বো হচ্ছে বিপরীত বায়াস সম্পর্কে। তার আগে বলি, তাহলে সম্মুখ বায়াসের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ গ্রাফ পেলে এবং এখানে বিপরীত দিকে হয়, এবং তোমরা জানলে যে সম্মুখ বায়াসের ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেদ আস্তে আস্তে কমে যায়, এবং এই কাট ইন ভোল্টেজ সময় বা ওটা পার করলে কোনো নিঃশেষিত অঞ্চল থাকেই না এই সম্মুখ বায়াসের ক্ষেত্রে। এবার দেখব বিপরীত বায়াস। বিপরীত মানে বুঝতে পারছো সম্পূর্ণ উল্টো হবে কেস এখানে। সম্মুখ বায়াস ভালো করে বুঝলে বিপরীত বায়াস কিছুই না। দেখো এখান থেকে তাহলে একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে এটা আইএফ, এটা হচ্ছে ভিএফ, তাই তো? সম্মুখ বায়াসে গ্রাফ করাচ্ছি আমি। তাহলে কেমন গ্রাফ? এরকম হয়। এবার তুমি যদি একটা পয়েন্ট ধরে নাও, ধরলে একটা পয়েন্ট, এই পয়েন্টকে ধরে যদি একটা স্পর্শক অঙ্কন করো, করলে স্পর্শক, তাহলে এই একটা স্পর্শক অঙ্কন করলে তাহলে এই পার্ট আমাদের কি বোঝাচ্ছে? ডেল আই, আর এই পার্ট আমাদের কি বোঝাচ্ছে? ভোল্টেজ মানে ডিভি। তাহলে এক্ষেত্রে তাহলে আমরা রোধ আমরা আর কি পাবো? কি জানি? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে রোধ আমরা পাবো হচ্ছে এই ডেল ভি বাই ডেল আই। তাহলে এটা করলে আমরা কিন্তু হচ্ছে আমরা এই রোধ পেয়ে যাব। একে আমরা কি বলি? গতীয় রোধ। হলো? এটা ছিল। একটা স্পর্শক টানলে কি হবে? পাবো একটা স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয়। তাহলে ডেল ভি বাই ডেল আই করলে আমরা এই গ্রাফ থেকে তার গতীয় রোধ পেয়ে যাব। কার? ওই পিএন জাংশন ডায়োডের। ঠিক আছে।
এবার হচ্ছে বিপরীত বায়াস। বিপরীত বায়াস, সম্মুখ বায়াস বুঝতে পারলে বিপরীত বায়াস কিছুই না। দেখো বিপরীত বায়াস কি হয়, আশা করি বুঝতে পেরেছ বিপরীত বায়াসে কি হতে চলেছে। এটা পি, এটা এন, এদিকে হোলস বেশি আছে এবং এই যে ডটগুলো, এই ডটগুলো মানে ফ্রি ইলেকট্রন, এবং ফ্রি ইলেকট্রন খুব কম রয়েছে। এটা প্লাস, এটা মাইনাস, মাঝখানে নিঃশেষিত অঞ্চল এবং ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই বরাবর। এটা হচ্ছে ই ইন্টারনাল, এবং এন, এন মানে এখানে নেগেটিভ, মানে এখানে এখানে প্রচুর পরিমাণে কে রয়েছে, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, এবং কিছু কিছু পরিমাণে এখানে এই হোলস রয়েছে। এবার এটা আমাদের পি এন জাংশন ডায়োড। এবার এই পি এর সঙ্গে যদি আমরা এই পি প্রান্তের সঙ্গে যদি আমরা যুক্ত করি প্লাস, পি মানে পজিটিভের সঙ্গে ব্যাটারি প্লাস এবং এন মানে কি নেগেটিভ, ওর সঙ্গে মাইনাস, যদি যুক্ত করি তাহলে আমরা কি পাই, তাহলে আমরা এক্সটার্নাল ফিল্ড পাই এই বরাবর ই এক্সটার্নাল। তাহলে এটাকে আমরা কি বলি, সম্মুখ বায়াস, তাই তো? সম্মুখ বায়াস তোমাদেরকে বললাম, তাই সম্মুখ বায়াসে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফিল্ড হচ্ছে পরস্পর অপোজিট, কিন্তু এটা সম্মুখ বায়াস। কিন্তু আমরা কি বলবো, বিপরীত বায়াস। বিপরীত বায়াসের ক্ষেত্রে মেন যে চেঞ্জ হবে সেটা হবে এখানে। বিপরীত বায়াসের ক্ষেত্রে আমরা করব উল্টা, মানে পি যে আছে পজিটিভ, ওর সঙ্গে হবে ব্যাটারির মাইনাস প্রান্ত, আর এই যে নেগেটিভ ওর সঙ্গে হবে ব্যাটারির প্লাস প্রান্ত, প্লাস প্রান্ত। তার মানে এবার দেখো, তাহলে এবার তাহলে এক্সটার্নাল ফিল্ড কোন বরাবর কাজ করবে, এই বরাবর। এবং তার আগেই তোমাকে বলে রাখি, দেখো তো এবার এই ইন্টারনাল ফিল্ড এবং এক্সটার্নাল ফিল্ড কি পরস্পর সমমুখী কাজ করছে। কেমন? পরস্পর সমমুখী কাজ করছে, সমমুখী। তার মানে কি, সমমুখী কাজ করলে কি হবে, এবার এই এক্সটার্নাল ফিল্ড এই ইন্টারনাল ফিল্ডকে বাধা দিবে না, ওর মানে এই এক্সটার্নাল ফিল্ড এই ইন্টারনাল ফিল্ডকে কমাবে না, এই এক্সটার্নাল ফিল্ড ওর মাঝখানে বিভব প্রাচীর কমাবে না। এই এক্সটার্নাল ফিল্ড যেহেতু ইন্টারনাল ফিল্ডের দিকে কাজ করছে, তাহলে এবারে এক্সটার্নাল ফিল্ড ইন্টারনাল ফিল্ডের দিকে কাজ করার জন্য এবার এখানে বিভব প্রাচীরটাকে বাড়াই দিবে, ফলে এখানে এই নিঃশেষিত অঞ্চলের বেগটাকে বাড়িয়ে দিবে। কেন? ই মানে কি, ই বলতে বোঝায় ভি বাই ডি। তাহলে যেহেতু এবার এক্সটার্নাল বিপরীত বায়াসের ক্ষেত্রে যেহেতু এই ইন্টারনাল ফিল্ডের দিকেই এক্সটার্নাল ফিল্ড কাজ করছে, ফলে লব্ধি ইলেকট্রিক ফিল্ড বাড়বে, তাহলে ভি বাড়বে, ফলে ডিও বাড়বে। ক্লিয়ার? এবং এই জিনিসটা আমি আসছি, তার আগে দেখো এর মধ্যে কি ঘটছে অ্যাকচুয়ালি, কি জানি অনেক কিছু ঘটনা ঘটে এর মধ্যে, অনেক কিছু ঘটে। এই যে প্লাস, তাই তো? এবার প্লাস, এই প্লাসের কি টেন্ডেন্সি, ঠিক আছে ঠিক আছে, তার আগে বলি এটা আছে প্লাস, এটা প্লাস, তো এটা প্লাস, এটা প্লাস মানে কি, এখানে আছে ঘাটতি, এখানেও কি আছে ঘাটতি, এখানে কি আছে ঘাটতি। আরে ঘাটতি বলতে কি বোঝায়, ঘাটতি বলতে বোঝায় ইলেকট্রন ছেড়ে চলে গেছে। আর এখানে কে আছে, এখানে মাইনাস মানে কি, এখানে ইলেকট্রন এক্সট্রা, এখানে এক্সট্রা ইলেকট্রন, এখানে এক্সট্রা ইলেকট্রন। তাহলে এটা বলতে কি বোঝায়, এখানে ইলেকট্রন এক্সট্রা রয়েছে, তাই তো? যখন দিলাম প্লাস, এই প্লাস কি করবে, এই প্লাস এবার ইলেকট্রনকে টানবে। তার মানে এই অঞ্চলে যতগুলো পেন্টাভ্যালেন্ট অ্যাটমের ফ্রি ইলেকট্রন ছিল ওই সব ইলেকট্রনকে ও টানবে, এই যে প্লাস ও টানবে। তাহলে এখান থেকে ইলেকট্রন এদিকে আসার জন্য যেহেতু এবার পেন্টাভ্যালেন্ট অ্যাটমগুলো ইলেকট্রন হারাচ্ছে, তাহলে কী হবে, তাহলে এ প্লাস সৃষ্টি হবে, তাহলে এই ইলেকট্রন গেল, তাহলে এখানেও প্লাস সৃষ্টি হবে, এখানে প্লাস সৃষ্টি হবে, এখানে প্লাস সৃষ্টি হবে। তার মানে এর আগের কেসে সম্মুখ বায়াসে কি ছিল, ইলেকট্রন দিচ্ছিল,
ফলে প্লাস গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে ইলেকট্রন নিচ্ছে, ফলে এখানে কিন্তু এই যে প্লাস প্রান্ত তো গায়েব হচ্ছেই না, প্লাস কি প্লাস প্রান্তটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখন তো আর প্লাস এখানে নাই, কি বলবো, তো এখন প্লাস আছে, হয়তো হয়তো এখানে আছে প্লাস, বা হয়তো প্লাস এখানে আছে, মানে কি, মানে মেন তো প্লাস আস্তে আস্তে বাড়ছে। আবার সেম এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে মাইনাস, এটা মাইনাস। তাহলে এই মাইনাস প্রান্ত ও কি ইলেকট্রনকে টানবে না, তো না, টানবে না। তার মানে এখানে কি ছিল, এখানে ছিল এক্সট্রা, ফলে এটা যে আছে মাইনাস, ফলে এ তো ওকে টানবেই না, প্লাস এ কি এ আরও বিকর্ষণ করবে, ফলে এ আরও এক্সট্রা ইলেকট্রন দিবে, ফলে কি এই হোলসগুলো এক্সট্রা কি ইলেকট্রন পাওয়ার জন্য এদের মধ্যে এবার একটা আধিক্য ঘটবে ইলেকট্রনের। তার মানে কি, তার মানে এবার এই মাইনাস প্রান্তটা কোন দিকে, এই বরাবর শিফট করে যাচ্ছে। দেখো যখন বিপরীত বায়াস অ্যাপ্লাই করিনি তখন ছিল এখানে ছিল নিঃশেষিত অঞ্চল, বাট এবার কি ঘটবে, দেখো এবার কি ঘটছে, এবার সম্মুখ বায়াস অ্যাপ্লাই করার জন্য, বিপরীত বায়াস অ্যাপ্লাই করার জন্য এদিকে প্লাস বাড়ছে, এদিকে মাইনাস বাড়ছে, তাহলে এই নিঃশেষিত অঞ্চলের কি বেদ আস্তে আস্তে বাড়ছে, নিঃশেষিত অঞ্চলের বেদ আস্তে আস্তে বাড়ছে। তার মানে কি, এদিকে প্লাস বাড়ছে, এদিকে মাইনাস বাড়ছে, তার মানে কি এখানে ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, তার মানে কি এবার ইন্টারনাল ফিল্ড আস্তে আস্তে বাড়ছে, তাহলে বিভব প্রাচীর কি বাড়ছে এবং ডিও কি আস্তে আস্তে বাড়ছে। তাই যত বেশি বিভব প্রাচীর বাড়বে, তার মানে কি কারেন্ট ফ্লো করা তত বেশি দুষ্প্রাপ্য হয়ে যাবে, কারেন্ট ফ্লো করবে না। যত বিভব প্রাচীর আস্তে আস্তে বাড়ছে এবং এই এক্সটার্নাল ফিল্ড আমাকে সাহায্য করছে না, ও ইন্টারনালকে সাহায্য করছে, মানে কি আমার কারেন্ট ফ্লো করার বিরুদ্ধে কাজ করছে। তাহলে 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 বুঝতে পারছো, তাহলে বিপরীত ঘটনা ঘটছে এখানে। তাহলে দেখো, তাহলে এবার দেখো, তাহলে এবার এখান থেকে বুঝো, যেহেতু ইন্টারনাল ফিল্ড কাজ করছে এই বরাবর এবং এক্সটার্নাল ফিল্ডও কি কাজ করছে এই বরাবর, তার মানে এবারে আমি যত এক্সটার্নাল ফিল্ড বাড়াবো তত ইন্টারনাল ফিল্ডের লব্ধি বাড়বে। তাহলে ইন্টারনাল ফিল্ড এবার কমছে না, এবার বাড়ছে, তাহলে ওর মাঝখানে তাহলে বিভব প্রাচীর বাড়ছে, তাহলে তত বেশি ডিফ্লেকশন লেয়ার তত নিঃশেষিত অঞ্চলের বেদ আস্তে আস্তে বাড়ছে, ফলে কারেন্ট ফ্লো করা দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। এবার দেখো তবু এখানে কারেন্ট ফ্লো হয়, কি বললাম, তবু এখানে কারেন্ট ফ্লো হয় খুবই কম, একদম মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ, মাইক্রো অ্যাম্পিয়ার মানে নাই, প্রায় একদম নেগলিজেবল। কেন, তবু এখানে কারেন্ট ফ্লো ঘটে, কেন ঘটে, এই প্লাস তো এই যে দেখো, এই যে পি প্রান্তে, এই পি প্রান্তে কি আছে, এই পি প্রান্তে সংখ্যা লঘু আদান বাহক হিসাবে এই যে ফ্রি আছে না ইলেকট্রন, এই ফ্রি ইলেকট্রন কি এই বিভব প্রাচীর পার করে ওই গুটি পায়ে এদিকে আসছে, তাই তো, যে অ্যাকচুয়ালি যেহেতু বিপরীত বায়াস অ্যাপ্লাই করলে সংখ্যা গুরু বাহকগুলো এর কাছে স্যালেন্ডার করে যায়, তখন ওই সংখ্যা লঘু যে বাহকগুলো ও বলে যে আমরা গুটি পায়ে ঠিক পৌঁছে যাব। তার মানে যে তাহলে বিপরীত বায়াস অ্যাপ্লাই করলে সংখ্যা গুরু বাহকগুলো এর কাছে স্যালেন্ডার করলো, কিন্তু এই সংখ্যা লঘু বাহকগুলো কি এই আস্তে আস্তে বিভব প্রাচীর টপকে গিয়ে ও কিন্তু কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করবে। সেম তার মানে এখানে কি সংখ্যা লঘুকে ইলেকট্রন তাহলে ও বিভব প্রাচীর পার করে কারেন্ট ফ্লো ঘটাচ্ছে। আবার এই যে এনে দিকে কি আছে, এনে আছে প্লাস, মানে হোলস প্লাস, তাহলে এবার তাহলে হোলস কোন থেকে আসছে, হোলস আসছে কোন দিকে, হোলস আসছে এই দিকে, হোলস কোন থেকে আসছে, হোলস আসছে এই সাইডে। তো আচ্ছা, অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো কোন থেকে করছে, এটা প্লাস, তাহলে এই পি সাইডের যে সংখ্যা লঘু ইলেকট্রন ও এই বরাবর পাস করছে, তাহলে সংখ্যা লঘু কি ইলেকট্রন পাস করছে এই বরাবর একটা ইলেকট্রন, তাহলে কনভেনশনাল কারেন্ট কোন বরাবর কাজ করবে, ঠিক তার অপোজিট দিকে। এবং দেখো যে সম্মুখ বায়াসের ক্ষেত্রে কারেন্ট যে ছিল ডিরেকশনে, বিপরীত বায়াসে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আগে সম্মুখ বায়াসে কারেন্ট ফ্লো করছো এই দিকে, এই দিক বরাবর মানে আমাদের
ক্লকওয়াইজ, আর এবার কারেন্ট ফ্লো করছে এই সাইডে বিপরীতে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে সম্মুখ বায়াসের সাপেক্ষে, সম্মুখ বায়াসের কারেন্টের সাপেক্ষে এই কারেন্ট কী হবে? অপোজিট, এটা হবে আমাদের নেগেটিভ কারেন্ট। কিন্তু তবুও এই সংখ্যা লঘু কি আদান বাহকগুলো ফ্লো করার জন্য আমরা অল্প সামান্য পরিমাণ আমরা কিন্তু কারেন্ট পাই, কিন্তু এই কারেন্টটা এতটাই কম ফলে প্রায় আমরা জিরো বলতেই পারি। তাহলে দেখো, তাহলে বুঝতে পারলে যে সম্মুখ বায়াস অ্যাপ্লাই করলে, মানে পিএন জাংশন ডায়োডে সম্মুখ বায়াস অ্যাপ্লাই করলে সেই নি ভোল্টেজ বা কাট-ইন ভোল্টেজকে পার করলেই আমরা হিউজ পরিমাণ কারেন্ট পাচ্ছি। কিন্তু মানে কি, তাহলে সেক্ষেত্রে তাহলে সার্কিট কি ওপেন ক্লোজ সার্কিট, সম্মুখ বায়াসে নি ভোল্টেজ পার করলে প্রচুর কারেন্ট পাচ্ছে, তাহলে সম্মুখ বায়াস কারেন্টকে অ্যালাউ করছে। কিন্তু বিপরীত বায়াস অ্যাপ্লাই করলে কারেন্টটা এতটাই কম, প্রায় ওকে না পাওয়ারই সমান, একদম মাইক্রো রেঞ্জে কারেন্টটা পাই, এতটাই কম। ফলে কি, ফলে বিপরীত বায়াস অ্যাপ্লাই করলে বিভব প্রাচীর বাড়ছে, ফলে কারেন্ট ফ্লো প্রায় হচ্ছেই না। তার মানে কি, তার মানে এই যে পিএন জাংশন ডায়োড সম্মুখ বায়াসে কারেন্টকে ফ্লো করাচ্ছে, মানে একদিকে কারেন্ট ফ্লো করাচ্ছে, বাট অপোজিট যদি বায়াস করে দিই তাহলে কারেন্টকে অ্যালাউ করছে না। তার মানে কি, আমরা পিএন জাংশন ডায়োডকে ব্যাটারির যে কোনো সঙ্গেই মানে যেভাবেই যুক্ত করলে কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি না। মানে যেমন কি ছিল ধাতবর ক্ষেত্রে, আমরা যেভাবেই যুক্ত করি না কেন আমরা ধাতবর ক্ষেত্রে আমরা সব দিকেই কারেন্ট পাই, কিন্তু পিএন জাংশন ডায়োডকে আমরা যেন তেন প্রকারে বা যেভাবেই যুক্ত করলে কারেন্ট পাই না, আমরা একদিকে কারেন্ট পাই আর অপোজিট দিকে কারেন্ট পাই না। তার মানে কি, পিএন জাংশন ডায়োড কার মতো কাজ করছে? ভালভের মতন কাজ করছে। ভালভ কি কাজ করছে? মানে প্রথম ক্লাসে বলেছিলাম ভালভ কি করে? কারেন্টকে একটা ডিরেকশনে ফ্লো করায়। ঠিক দেখো তেমন, তাহলে পিএন জাংশন ডায়োডও কারেন্টকে একটা দিকেই ফ্লো করাচ্ছে, মানে কি ওখানে ডিরেকশনকে কন্ট্রোল করাচ্ছে। তাহলে বুঝতে পারলে, তাই তো? কেন এখানে বিপরীত বায়াস অ্যাপ্লাই করলে কারেন্টটা কেন কমছে? আরে কারণ এখানে তো এক্সটার্নাল ফিল্ড, ইন্টারনাল ফিল্ডকে কি করছে? ও তো বাধা দিচ্ছে, কিন্তু তবুও সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হবে, সেটা সংখ্যা লঘু আদান বাহকের জন্য, বাট সেটা কার্যকরী না। তাহলে সম্মুখ বায়াসে আমরা মেন কারেন্ট ফ্লো পাই কার জন্য? সংখ্যা গুরুর জন্য। আর বিপরীত বায়াসে কারেন্টটা পাই সেটা খুবই কম, বা সেটা সংখ্যা লঘুর জন্য পাই, এবং এখানে তো বিভব প্রাচীর আস্তে আস্তে বেড়ে যায়। তাহলে যদি এর গ্রাফ করি তাহলে এর গ্রাফ করলে কি পাবো? বিপরীত বায়াসের গ্রাফ, হ্যাঁ, রিভার্স বায়াস। তাহলে ভি আর এটা হচ্ছে আই আর, মানে রিভার্স বায়াস ভোল্টেজ, আর এটা মানে রিভার্স বায়াস কারেন্ট। যখন ভোল্টেজ জিরো তো কারেন্ট জিরো, এটা কোনো সমস্যা নাই, ভোল্টেজ তো দেইনি, ও তো এ তো এদিকে আসতেই পারবে না, নাই কেন? এবার এই যে এই মাইনাস প্রান্ত ওকে দেবে বাধা, ও তো আসতে পারবে না, জিরো ভোল্টেজ। বা যখন আমি ভোল্টেজ এখানে দেওয়া স্টার্ট করছি, এই যেখানে যখন ভোল্টেজ দেওয়া স্টার্ট করছি 0.1, ও আসার চেষ্টা করছে, খুবই সামান্য পরিমাণ হবে, খুবই সামান্য, হ্যাঁ, খুবই সামান্য, হয়তো ওয়ান কিসে? মিলিতে না তো মাইক্রোতে। মাইক্রো মানে কি? মানে হচ্ছে এই 0.0000001, যদি কি দিলাম 0.2, 0.0000002, মানে কি? মানে অ্যাকচুয়ালি যত দিচ্ছি ভোল্টেজ তত এই কারেন্টটা সামান্য পরিমাণে আস্তে আস্তে বাড়ছে। 10⁻⁶ অ্যাম্পিয়ার, সরি 3 ইন্টু 10⁻⁶, মানে কি যত ভোল্টেজ বাড়াচ্ছি তত কারেন্ট আস্তে আস্তে বাড়ছে, এটা খুবই নগণ্য, না পাওয়ার সমান। কিন্তু সম্মুখ বায়াসে যে কারেন্ট পেয়েছি তার সাপেক্ষে এই কারেন্ট কি ডিরেকশনটা অপোজিট, মানে এটা নেগেটিভ কারেন্ট। তাহলে আমরা বিপরীত বায়াসের গ্রাফ কেমন পাই? বিপরীত বায়াসের গ্রাফ কেমন পাই? আমরা গ্রাফ পাই এরকম। আর সম্মুখ বায়াস কেমন পাই? এরকম। তাহলে এটা কি আমাদের, এটা আমাদের আইএফ, এটা আমাদের আইআর, রিভার্স বায়াসে আছে।
তাহলে এটা কার, এটা আমাদের সম্মুখ বায়াস, এটা আমাদের সম্মুখ বায়াসের ক্ষেত্রে, আর এটা আমাদের রিভার্স। প্রায় কারেন্ট নাই বললেই চলে, নাই বললেই চলে। ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু এখানে আরেকটা ব্যাপার ঘটে, তাকে আমরা বলি ব্রেকডাউন। আমরা কি বলি? ব্রেকডাউন। ব্রেকডাউন, ব্রেকডাউন কীভাবে ঘটছে, কেন ঘটছে, সেটা জাস্ট অল্প সামান্য বলি। হ্যাঁ, কারণ আমরা ব্রেকডাউন আমরা এর পরের ক্লাসে পড়বো, অ্যাভালান্স ব্রেকডাউন এবং জেনার ব্রেকডাউন, আমরা জেনার ডায়োড পড়বো। তার আগে অল্প সামান্য বলি যে কি দেখা যায়, যে এই ভোল্টেজটা, এই বিপরীত ভোল্টেজটা না, যে আগে যা ছিল ভোল্টেজ ওর সাপেক্ষে এ তো বিপরীত ভোল্টেজ, তাহলে এবার এই বিপরীত ভোল্টেজের মানটা যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে এই বিপরীত কারেন্ট আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এই বিপরীত ভোল্টেজের মানটা একটা নির্দিষ্ট ভোল্টেজ যদি পেরিয়ে যায়, তাহলে এই বিপরীত কারেন্টের মানটাও এত বেশি পরিমাণে বেড়ে যায় যাতে এই ডায়োডটা পুড়ে যায়। কোন ডায়োড? পিএন জাংশন ডায়োডটা পুড়ে যাওয়ার চান্স থাকে। চান্স কি, পুড়েই যায়। আমরা যতবার হচ্ছে প্র্যাকটিক্যাল এই পিএন জাংশন দিয়ে প্রত্যেকবার আমাদের পিএন জাংশন ডায়োড পুড়েই গেছে, পুড়েই যায়। কেন পুড়ে যায়? কেন পুড়ে যায়? আগে বলো, এতদূর কনসেপ্ট ক্লিয়ার? এতদূর কনসেপ্ট ক্লিয়ার যে সম্মুখ বায়াস কি, বিপরীত বায়াস কি? সম্মুখ বায়াসে কারেন্ট পাই, হিউজ কারেন্ট পাই, কিন্তু বিপরীত বায়াসে কারেন্ট আমরা পাই না। কিন্তু বিপরীত বায়াসও ব্রেকডাউন হয়ে গেলে আমরা বিপরীত কারেন্ট উচ্চ পরিমাণে পাই, যার জন্য প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তার জন্য এই পিএন জাংশন ডায়োডটা সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়। কেন হয় দেখো, অ্যাকচুয়ালি আমি এখানে যত বেশি ভোল্টেজ বাড়াবো, জাস্ট আমি অল্প সামান্য বলছি, নেক্সট দিন আমি করবি আলোচনা। এখানে আমি যত বেশি ভোল্টেজ বাড়াবো, যত এখানে বেশি ভোল্টেজ বাড়াবো, যত বেশি ভোল্টেজ বাড়াবো, তার মানে কি এখানে প্লাস বাড়ছে। তাহলে প্লাস বাড়ার জন্য এই সংখ্যালঘু কি, সংখ্যালঘু ইলেকট্রনকে কী হবে, তত বেশি টানছে। এবং এই যে এর মাঝখানে, এই যে এর মাঝখানে বিপরীত বায়াস অ্যাপ্লাই করার জন্য তো কি ওর বেদ অনেক বেড়ে গেছে। মানে কি, এখানে হয়তো ফ্রি ইলেকট্রন নাই, মানে আদান বাহক নাই, আর কিন্তু এই সিলিকন অ্যাটমের সঙ্গে বন্ডে থাকা তো ইলেকট্রন এরা তো আছে কি না। তোমাদের বলেছিলাম যে এই নিঃশেষিত অঞ্চলে কোনো আদান বাহক নয়, কিন্তু এই সিলিকন ক্রিস্টাল যারা বন্ডে আছে ইলেকট্রন, ওরা তো আছে। তাই দেখো, আমি এখানে যত বেশি ভোল্টেজ বাড়াচ্ছি বিপরীত বায়াস ভোল্টেজ, তার মানে কি এই ফ্রি ইলেকট্রনটাই, মানে যেটা সংখ্যা লঘু বাহক, ও কি ওর তত বেশি এর দ্বারা হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে, মানে তত বেশি আমি যত বেশি এখানে ভোল্টেজ বাড়াবো, তার মানে কি ও তত বেশি পরিমাণে ও গতি শক্তি লাভ করছে। মানে কত, এ ½ mv²। তাই যত বেশি গতি শক্তি লাভ করবে, তার মানে কি ও তত দ্রুত কি ওকে ছুটে নিয়ে ছুটবে, মানে কি তার মানে এ এবার তত উচ্চ বেগে কি বা উচ্চ গতি শক্তি নিয়ে এর মাঝখানে থাকা এই সিলিকন অ্যাটমকে ধাক্কা মারার জন্য এই বন্ড দিবে ভেঙে। যদি ভেঙে দেয় তাহলে কী করবে, বন্ড ভাঙলে এবার এখান থেকে প্রচুর ফ্রি ইলেকট্রন পেয়ে যাবো। আবার এই ইলেকট্রনকে এবার এ তো টানছে কেন, এবার ফ্রি হয়ে গেছে। ফলে একে এবার মানে এবার এই ফ্রিকে টানার জন্য এবার এর বন্ড ভাঙবে, এবার তার পাশের বন্ড ভাঙবে, এবার তার পাশের বন্ড ভাঙবে। তার মানে কি, তাহলে এই মাঝখানে এতগুলো বন্ড ভাঙবে, তাহলে প্রচুর ফ্রি ইলেকট্রন হওয়ার জন্য এই প্লাজটা কী হবে, প্রচুর পরিমাণে হবে আকর্ষিত হবে। তার মানে প্রচুর ইলেকট্রন কি যাওয়ার জন্য একটা হিউজ কারেন্ট সৃষ্টি করবে, এবং এই ইলেকট্রনগুলো এত বেশি পরিমাণে ধাক্কা লাগছে, মানে এত বেশি সংঘর্ষ হচ্ছে, ফলে ওখানে সংঘর্ষ হওয়ার জন্য একটা ঘর্ষণজনিত তাপ শক্তি উৎপন্ন হবে, যার জন্য এই ডায়োড, এই যে পিএন জাংশন ডায়োড পুড়ে নষ্ট হয়ে যাবে। তখন কি দেখবো, এই যখনই ও একদম ব্রেকডাউন হয়ে গেল, ব্রেকডাউন মানে কি ওকে আর আটকানো যাচ্ছে না, তখন এত হিউজ পরিমাণ বিপরীত কারেন্টটা বেড়ে যাবে, একদম সোজা যাবে নেমে, এতটা স্পিডে র্যাপিডলি কারেন্টটা যাবে বেড়ে।
এটা তো ভোল্টেজ, এটা তো কারেন্ট না, এটা ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এটা আমাদের কারেন্ট। তাহলে এত এই যে বিপরীত, এটা মানে কি নেগেটিভ সাইড, তাই নেগেটিভ সাইডে কারেন্টটা এত বেশি বেড়ে যাবে যাতে কি ও পুরো নষ্ট হয়ে যাবে। তাহলে কি বললাম যে এখানে আমি যত বেশি ভোল্টেজ বাড়াবো তার মানে কি এই সাইডের যে সংখ্যা লৌহ ইলেকট্রন এরা তত বেশি হবে অ্যাট্রাকশন, মানে তত বেশি কি গতি শক্তি পাবে। তাই উচ্চ গতি শক্তি নিয়ে এই ডিপ্লেকশন লেয়ার পাস করার সময় এই সিলিকন ক্রিস্টালের বন্ডিং ভাঙবে, ফলে প্রচুর কি ফ্রি ইলেকট্রন বাড়াবে এবং ফ্রি ইলেকট্রনগুলো কি এর দ্বারা আকর্ষিত হওয়ার জন্য প্রচুর ফ্রি ইলেকট্রন প্রবাহিত হবে। তার মানে কি প্রচুর কারেন্ট জেনারেট করবে। সেটা কার জন্য? একমাত্র বিপরীত বায়াস ভোল্টেজের জন্য। তাহলে যখনই অনেক বেশি পরিমাণ কারেন্ট বাড়তে স্টার্ট করবে তখনই আমরা কি বলবো এখানে ব্রেক ডাউন হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলি যে ব্রেক ডাউন ভোল্টেজ। আমরা কি বলি যে ব্রেক ডাউন ভোল্টেজ। ক্লিয়ার? আমরা কি বলি ব্রেক ডাউন হলো না, ব্রেক ডাউন ভোল্টেজ। ক্লিয়ার? এবং এত বেশি সংঘর্ষ হচ্ছে ফলে কি এত তাপ উৎপন্ন হবে, ফলে এইটার সার্কিট পিএন জাংশন ডায়োড পুরে নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? সেই জন্য এর হাত থেকে বাঁচার জন্য আমরা জেনার ডায়োড ব্যবহার করি, সেটা আমরা পড়বো এর পরের ক্লাসে। তাহলে আশা করি বুঝতে পারলে যে নি ভোল্টেজ কি, এখানে কি সৃষ্টি হয়, এখানে সৃষ্টি হয় নি ভোল্টেজ বা কাট-ইন ভোল্টেজ, মানে সম্মুখ বায়াসে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্টটা বহুগুণ বেড়ে যায়, ওটা আমাদের নি ভোল্টেজ। আর ব্রেকডাউন বলতে ব্রেকডাউন ভোল্টেজ কি বোঝায় যে এই বিপরীত বায়াসের ক্ষেত্রে বিপরীত ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করলে কি হবে বিপরীত প্রবাহটা বহুগুণ বেড়ে যায়, তবে তাকে আমরা কি বলবো ব্রেকডাউন ভোল্টেজ। এটা এইসব পয়েন্টে হয় কেন? কারণ তার আগে তো ভোল্টেজ অ্যাপ্লাই, এই যে তার আগে এটাও ভোল্টেজ, বাট এইসব কি ভোল্টেজে কারেন্ট কিন্তু বাড়েনি, তার মানে এখানে কিন্তু ব্রেকডাউন হয়নি। তাহলে ব্রেকডাউন হয়েছে এই ভোল্টেজে, তাহলে মানে এটা মানে ব্রেকডাউন ভোল্টেজ। তাহলে যদি বলে সম্মুখ বায়াস তাহলে এই গ্রাফ, আর বিপরীত মানে এই গ্রাফ। আর যদি বলে ব্রেকডাউন ভোল্টেজ দেখাও তাহলে তোমাকে এটাও দেখাতে হবে। ক্লিয়ার? বোঝা গেল যে বিপরীত বায়াস হলে কারেন্ট নাই এবং ব্রেকডাউন ভোল্টেজের আগে তো কারেন্ট একদমই নাই, প্রায় নাই বলেই চলে। তাহলে কি কারেন্ট শুধু একদিকেই ফ্লো করাচ্ছে। তাহলে এবার আমরা একদম খুব ছোট করে আমরা একটা এর সার্কিট ডায়াগ্রাম দেখব। এর সার্কিট ডায়াগ্রাম দেখো কেমন। আমরা একে কি বলি, এটা কার সিম্বল? পিএন জাংশন ডায়োডের। তাহলে এদিকে আছে পি, এদিকে আছে এন, জানা আছে তো, এদিকে পি এদিকে এন আছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে যদি আমি এরকম যুক্ত করি প্লাস মাইনাস, তাহলে কি দেখবো? তাহলে দেখবো যে আমরা কারেন্টটাকে পাচ্ছি, তাই তো, এটা কারেন্ট আমরা পাবো, কারেন্ট আছে। বাট যদি আমরা এরকম করি তাহলে কি হলো, এটা তো পি সাইড, এটা তো এন সাইড, তাহলে কি প্লাসের সঙ্গে ব্যাটারির মাইনাস আর এটা এন এর সঙ্গে ব্যাটারির প্লাস, তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে কারেন্টটা একদমই প্রায় জিরো, তাই তো। তাহলে এটা আমাদের হচ্ছে সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াসের সার্কিট ডায়াগ্রাম, আর এটা আমাদের বিপরীত বায়াস বা রিভার্স বায়াসের সার্কিট ডায়াগ্রাম, তাই তো। এই যে পি এর সঙ্গে প্লাস মানে এই ইন্টারনাল ফিল্ড এবং এক্সটার্নাল ফিল্ড কি পরস্পর অপোজিট, আর এখানে কি হয় সেম দিকে, ফলে পি এর সঙ্গে মাইনাস। তাই এটা আমাদের সম্মুখ বায়াসের সার্কিট ডায়াগ্রাম, এটা আমাদের বিপরীত বায়াসের সার্কিট ডায়াগ্রাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সম্মুখ বায়াস অ্যাকচুয়ালি কি হয় বা বিপরীত বায়াস অ্যাকচুয়ালি কি হয়, এবং পিএন জাংশন ডায়োড
কি করে একটা ভালভের মতো কাজ করছে, বা পিএন জাংশন ডায়োড কি করে কারেন্টের ডিরেকশনকে কন্ট্রোল করতে পারছে। জেনারটা পড়বেন নেক্সট দিন, ব্রেকডাউন বললাম, নিউ ভোল্টেজ বললাম, এবং তার কিন্তু সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসের ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজ এবং প্রবাহ মাত্রার গ্রাফ। তাহলে আশা করি বুঝতে পারলে। সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও নতুন মজাদার থিওরি নিয়ে। ততক্ষণ জন্য বাড়িতে মন দিয়ে পড়ো। থ্যাংক ইউ।